ধ্রুবর কথা শুনল ফারহা। আসলে ধ্রুবর কথাগুলো সত্যি, কিন্তু সেই ধোকার কথা ভুলতে পারছে না ফারহা। ফারহা অসহায় চোখে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি যে ওর ধোকা দেয়াটা ভুলতে পারছি না ধ্রুব। মেঘ তোকে কেন ধোকা দিয়েছে সে একবারও বলার চেষ্টা করেছে? করেছে, কিন্তু আমি শুনতে চাইনি। এটা তোর একটা বড় ভুল ছিল। তোর উচিত ছিল সবটা শোনা। আমার মনে হয় আজ যেটা হলো তাতে মনে হয় মেঘ আর তোর পিছু নিবে না। চৌধুরী সাহেবের তো আবার অনেক ইগো। কথাটা বলে হেসে দেয় ধ্রুবর সাথে ফারহাও হাসে। লাঞ্চ শেষ করে একটু ঘোরাঘুরি করে উৎস তানিয়া বাড়ি ফিরে যায়। আর ফারহার সাথে নিহাল আর ধ্রুব শেখ ভিলায় ফিরে আসে। ওয়াইনের নেশায় মাতাল হয়ে আবল তাবল বলে যাচ্ছে মেঘ। বারবার বোকাফুল বোকাফুল বলে বিড়বিড় করছে। রৌনক আর আসলাম দুজনে মেঘকে ধরে গাড়িতে শুয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। ছেলে এমন করুণ অবস্থা দেখে কোনো মা ঠিক থাকতে পারে না। মিসেস সাহারার ক্ষেত্রেও একই। একটা মেয়ের জন্য তার ছেলের এমন করুণ অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠল। যে ছেলের মা অন্তঃপ্রাণ ছিল, আর সে ছেলে তার মায়ের দিকেও ফিরে তাকায় না। তার একটা ভুলে তার আদরের ছেলে দূরে সরে গেল। মিসেস সাহারা চোখের পানি মুছে নিজের মনে মনে ঠিক করে নিল সে এবার কি করবে। ফারহার পায়ের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রেহান। রোকসানা সাহস করে তার সন্তানের কাছে যেতে পারছে না। ফারহার হাতে হকি স্টিকে এখনো রেহানের রক্ত চুয়ে চুয়ে পড়ছে। এত মার খেয়েও রেহানের তেজ কমেনি, বরং তেজ নিয়ে ফারহাকে বলে উঠল, আমি তোকে ছাড়বো না ফারহা। তোর জন্য আজ ড্যাড জেল খাটছে। মম আর আমাকে তোর আঙুলের ইশারায় নাচিয়ে যাবি, আর আমরা নাচবো তা তো হবে না। এই রক্তের দাম তোকে দিতেই হবে। ফারহা রেহানের কথা শুনে হাসতে হাসতে বলে উঠল, সাপের বিষ দাঁত ভেঙে দেওয়ার পরেও সাপ যেমন বিষ দাঁতহীন সবল দেওয়ার জন্য ফোঁস করে ওঠে, তুইও ঠিক তেমনটাই করছিস রেহান। ভুলে যাচ্ছিস তুই কার পায়ের কাছে বসে কথাগুলো বলছিস। রেহান এবার সত্যি চুপ হয়ে যায়। ফারহা আজ যে রূপ দেখেছে সেটা রেহান সারা জীবন মনে রাখবে। 1.5 ঘন্টা আগে ফারহা নেহাল আর ধ্রুবকে নিয়ে শেখ ভিলায় প্রবেশ করার পর শুনতে পায় রেহানের রুম থেকে আসা চিৎকার আর ভাঙচুরের শব্দ। ফারহা রেহানের রুমের সামনে গিয়ে দরজার লক খুলে দিতে রেহান দরজা খুলে ফারহাকে অ্যাটাক করে বসে। কিন্তু ফারহার টেকনিকের আগে রেহানের অদক্ষ হাতের অ্যাটাক টিকতে পারল না। মুখ থুবড়ে পড়ল রেহান। তারপর ধ্রুব আর নিহাল দুজনে মিলে রেহানকে উত্তম মাধ্যম দিল মন ভরে। আর তারপর ফারহার হাতে স্পেশাল থাপ্পড়, যা খেয়ে রেহানের কান দিয়ে রক্ত বার হচ্ছে। রেহানের অবস্থা বেশ বেগতিক হয়, তবুও রেহান নত হয় না ওদের কাছে। কিন্তু শরীরের জোর আর মন বল কোনোটাই আর রেহানের সাথে দিল না। তখন ফারহার পায়ের কাছে বসেও ফারহাকে মারার ইচ্ছে পোষণ করছে রেহান। রূপ পারছে না রেহানের জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে। রেহান কথা বলতে বলতে সেন্সলেস হয়ে পড়তে রোকসানা জোরে কেঁদে উঠতে রূপ দাঁত কিড়মিড় করে তার চাচির উদ্দেশ্যে বলে, একদম ন্যাকা কান্না করবে না চাচি। তোমার এই সাপের বাচ্চা এখনো মরেনি, বেঁচে আছে। শুধু এখন সবল দেওয়ার শক্তিটা হারিয়েছে। চিন্তা করো না, তোমার সেবা পেলে তোমার ছেলে একদম সুস্থ হয়ে যাবে। আহ রূপ, চাচি না তোর গুরুজন? আর গুরুজনের সাথে কি এমন কথা বলতে হয়? হ্যাঁ, দেখ বোন, তোর মতো এত নরম মনের মেয়ে আমি নই, তাই তোর মতো নরম সুরে কথা বলতে পারবো না, সরি। রূপের কথা শুনে নেহাল, ধ্রুব, কেয়া আর সাজি চারজনে ফারহার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। ফারহা নাকি নরম মনের মেয়ে, বিষয়টা বড্ড হাস্যকর লাগলো ওদের কাছে। যে মেয়ে শান্ত মস্তিষ্কে একটা জীবন্ত মানুষকে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা দিয়ে একটু একটু করে মনের মতো করে পিস পিস করে কেটে কুকুরকে খাওয়ায়, সে মেয়ে নাকি নরম মনের মেয়ে। ফারহা, নেহাল, ধ্রুব, সাজি আর কেয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, এটা শেখ বিলার এটা শেখ ভিলার বাইরে আস্থা করে ফেলে দিয়ায়। ফারহার কথা শুনে রূপ আর রোকসানা দুজনে চমকে ওঠে। রোকসানা কিছু বলতে যাবে তার আগে ধ্রুব আর নিহাল মিলে জ্ঞানহীন রেহানকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসলো। রোকসানা তার ছেলের কাছে যেতে নিলে সাজি আর কেয়া আটকে ফেলে বলে,
নো ম্যাম, আপনার অনুমতি নেই এ বাড়ি থেকে এক পা বের হওয়ার। রোকসানা কান্না চোখে ফারহাকে রিকোয়েস্ট করে বলতে লাগলো, ফারাম্মা, আমাকে একবার রেহানের কাছে যেতে দে। ছেলেটা অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে, একটু তো রেহান করো ফারহা। ফারহা তার চাচির এমন কাকুতি মিনতি দেখে হুহা করে বেশ জোরে হেসে দিয়ে বলে, কেমন লাগছে চাচি? না মানে আপনার কেমন অনুভূতি হচ্ছে? মনে পড়ে সেই দিনের কথা? আমার বাবা মার মৃত্যু দেহটার কাছেও আমাকে আর রূপকে যেতে দেননি, বরং ওদের সাথে আমারও ওদের সাথে আমরাও কেন মরলাম না সেই নিয়ে কত গালি দিয়েছিলেন। তখন আপনার মনে সেই সদ্য এতিম হওয়া মেয়ে দুটোর কান্না পৌঁছায়নি। তাহলে কেন আপনার এই কান্না দেখে আমি নরম হব? চাচি, তোমাদের পতনের কাউন্ট ডাউন অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে। এখনো তোমাকে আর তোমার স্বামীকে অনেক কিছু দেখতে হবে। জাস্ট ওয়েট করো। কে আর সাজি চাচিকে তার রুমে নিয়ে গিয়ে আটকে রাখ, আর তার ফোনটা নিয়ে নিস। কারোর সাথে যেন যোগাযোগ করতে না পারে। ওকে ম্যাম। রূপ এতক্ষণ হাঁ করে ফারহার কথা শুনছিল। তার বনু যে এত কঠিন হতে পারে তার ধারণা ছিল না রূপের। নিহাল রূপের মুখটা বন্ধ করে বলে, রূপ, এভাবে হা করে থাকলে তো মশামাছি সব মুখের ভিতরে ঢুকে যাবে। রূপ নিজেকে স্বাভাবিক করে বলে, নিহাল ব্রো, আমি যা দেখছি তা কি সত্যি ছিল? জি বেহেনা, আপনি এতক্ষণ যাবত যা দেখছেন সব সত্যি ছিল। ও মাই আল্লাহ, আমার বনুর এমন রূপ আমি দেখব কখনো আশা করিনি ব্রো। ধ্রুব রূপের কাঁধে হাত রেখে বলে, এরপর থেকে এমন অনেক কিছুই দেখবে বেহানা, তবে এইসব দেখে আবার যেন বেহোশ হয়ে পড়ো না। আরে কে বেউস হবে? আমার তো ফাইট দেখতে ভালোই লাগছে ব্রো। তাহলে তো বেশ ভালোই হলো, কি বলিস নেহা? একদম। রোকসানাকে আটকানোর পর ফারহা নিজের রুমে চলে যায় রেস্ট নিতে। এদিকে সন্ধেবেলায় রেহান এখনো রাস্তায় অবচেতন অবস্থায় পড়ে আছে। তখন হঠাৎ করে একটা মাইক্রো এসে রেহানকে কিছু লোক তুলে নিয়ে যায়। দরজায় নক হতে রওনক ফোন থেকে চোখ সরিয়ে দরজায় তাকাতে দেখে মিসেস সাহারা দাঁড়িয়ে আছে। রওনক ফোন রেখে বলে, মম, আমার রুমে ঢুকতে কি তোমার নক করার প্রয়োজন হয়? সাহারা রুমে ঢুকতে ঢুকতে বলে, ছেলে যখন বড় হয় তখন তার রুমে নক করে ঢুকতে হয় বেটা। বুঝলাম তো, তুমি এই সময় এখানে? তোমার সাথে জরুরি কিছু কথা আছে রৌনক। রওনক বুঝতে পারছে কিছু একটা হয়েছে, যার জন্য তার মনের এখানে আসা। কি জরুরি কথা মম? বেটা, আমি মেঘের সাথে কিছু বছর আগে অনেক বড় অন্যায় করেছি, যার কারণে আমার ছেলেটা আমাকে এত বছর ধরে একবার মম বলে ডাকলো না। কিন্তু এইবার আমি এই ভুল শুধরে নিতে চাই রৌনক, আর এতে তোমার সাহায্য চাই। মম, আমি তোমায় হেল্প করব, কিন্তু আমি জানতে চাই তুমি ভাইয়ার সাথে কি এমন করেছো যে ভাইয়া এখন পর্যন্ত তোমায় মম বলে ডাকে না, তোমার সাথে কথা বলে না, দূরে সরে থাকে সব সময়? দীর্ঘশ্বাস ফেলে মিসেস সাহারা অতীতে করা তার অন্যায়গুলোকে একে একে রওনককে জানাতে রওনক চমকে ওঠে, কারণ রওনক জানতো তার ভাইয়া মেঘ ফারহাকে ভালোবাসে, কিন্তু তাদের আলাদা হওয়ার পেছনে যে তাদের মায়ের হাত থাকতে পারে এটা রওনক কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু তার অতীতের কার্য নিয়ে যখন সে অনুতপ্ত তখন তাকে কটু কথা বলা সাজে না। রওনক কিছু বলল না, শুধু জানতে চাইলো তাকে ঠিক কি করতে হবে। তোমাকে কি করতে হবে সেটা আমি তোমায় পরে বলবো রৌনক, এখন আপাতত তুমি মেঘকে সামলাও। আজ যা হলো এতে করে মেঘের উপর ফারহার রাগ ঘৃণা আরো বৃদ্ধি পাবে, আর আমি সেটা চাই না। আমি চাই আমার ছেলেটা একটু মন খুলে বাঁচুক, হাসি খুশিতে তার জীবনটা ভরে যাক। আই প্রমিস ইউ মম, আমি আমার সবটুকু দিয়ে ভাইয়ার জীবনটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ রৌনক বেটা, আজ তোমাকে কথাগুলো বলতে পেরে নিজের মনের বোঝা হালকা হলো। আমি একবার মেঘকে দেখে আসছি। ওকে মম। মিসেস সাহারা চলে যেতে রওনক তার বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে বলতে লাগলো, সরি ভাইয়া, আমি তোকে ভুল বুঝেছিলাম, আর ভুল বুঝে অন্য আর একটি মেয়ের সাথে অন্যায় করেছি। আমি এই অন্যায়ের জন্য ক্ষমা চাইব। দরকার পড়লে এবার সত্যি সত্যি তাকে আমার জীবনের অংশ করে তুলব, তার রঙে না হয় নিজেকে রাঙাবো।
রওনক তার ফোনে রূপের ছবি বের করে কথাগুলো বলে ছবির উপর ঠোঁট ছোঁয়ালো। মিসেস সাহারা ঘুমন্ত মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, মেঘ বেটা, আমি তোমার জীবনটা যেভাবে এলোমেলো করে দিয়েছিলাম, ঠিক তেমনি আমি তোমার জীবনটা এবার সাজিয়ে দিয়ে নিজের অন্যায় প্রায়শ্চিত্ত করব, কথা দিলাম। বিশাল এক আলিশান রুমের নরম বিছানায় শুয়ে আছে রেহান। ডক্টর রেহানের চিকিৎসা করে, হাতে পায়ে ব্যান্ডেজ আর ইঞ্জেকশন দিয়ে বলে, নিয়মিত ঔষধ আর রেস্ট নিলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ডক্টরকে এগিয়ে দিয়ে আয় জাফর। ইয়েস বস, চলুন ডাক্তার। রুম খালি হতে রেহানের দিকে তাকিয়ে লোকটি বলতে লাগলো, তোকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে রেহান। তুই হবি আমার দ্রুপের দাস। তোকে দিয়ে আমি খেলবো আর তুই আমার আঙ্গুলের ইশারায় নাচবি। কথাটা বলে বিকট শব্দ করে লোকটা হাসতে হাসতে খোঁড়াতে খোঁড়াতে রুম থেকে বের হয়ে গেল। ফারহা, নেহাল আর ধ্রুবর মধ্যে রাতে তিনজন একসাথে বেরিয়ে যায়, তিনজনের মুখে মাস্ক পরা। তারা হেডকোয়ার্টার পৌঁছাতে মিস্টার শাওন মিস্ট্রি গার্লের দিকে এগিয়ে এসে বলে, মিস্ট্রি গার্ল, আপনাকে এতদিন এত কল মেসেজ দিয়েছিলাম, আপনি তার কোনো রিপ্লাই কেন দেননি? মিস্ট্রি গার্ল মিস্টার শাওনের কথায় পাত্তা না দিয়ে সিনিয়র স্যারের কেবিনের সামনে গিয়ে নক করতে তিনি ভেতরে যাওয়ার অনুমতি দেন। ফারহা কেবিনে ঢুকে যায়, আর এদিকে মিস্টার শাওন মিস্ট্রি গার্লের সাথে আসা দুজনকে একের পর এক প্রশ্ন করতে থাকে। ধ্রুব ও নেহাল দুজনে বেশ বিরক্ত। শাওন বুঝতে পেরেও প্রশ্ন করা বন্ধ করেনি। মিনিট 15 পর মিস্ট্রি গার্ল কেবিন থেকে বের হতে মিস্টার শাওন তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনি তো আরও বেশ কিছুদিন ছুটিতে থাকার কথা ছিল, তাহলে আজ আবার জয়েন কেন করলেন? সব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই মিস্টার শাওন। ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র মিস। আপনি ভুলে যাবেন না মিস্টার শাওন, আমি দুজনে দেশের হয়ে কাজ করি, তাই দেশ বা কাজের কথা থাকলে বলবেন, অন্যথায় আমাকে বিরক্ত করবেন না। কাজের বাইরে আমি আপনাকে চিনি না আর আপনি আমাকে চেনেন না। নেক্সট টাইম আপনার ব্যবহার যদি আজকের মতো হয় তো আমি উপর মহলে জানাতে বাধ্য হব। মাইন্ডেড। মিস্ট্রি গার্ল কিছু নতুন মডেল রিভলভার নিয়ে হেডকোয়ার্টার থেকে বের হয়ে যায়। এদিকে মিস্টার শাওন মিস্ট্রি গার্লের কথা শুনে রাগে ফুঁসতে লাগলো। তখন তাদের সিনিয়র এসে শাওনের কাঁধে হাত রেখে বলে, মিস্টার শাওন, আমি সবটাই শুনেছি। আমার মনে হয় তোমার আর এই বিষয়ে না আগানোই ভালো। কিন্তু স্যার, নো এক্সকিউজেস, বিকজ মিস্ট্রি গার্ল চায় না তোমাকে, আর জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, জানো তো। শাওন মাথা নিচু করে বলে, জি স্যার। তাহলে নিজেকে সামলাও শাওন, আর তৈরি হও আগামীতে আমাদের দেশের জন্য আবারও ময়দানে নামতে হবে। কি হয়েছে স্যার? মালয়েশিয়া থেকে একটা গ্যাংস্টার এসেছে দেশে। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। অলরেডি তাদের লোক দেশে অনেক স্থানে পৌঁছে গেছে, তবে যতটুকু জানা গিয়েছে তাদের টার্গেট এই রাজধানী, তারপর অন্য শহরগুলো। মিস্ট্রি গার্ল কি এই জন্য এখানে এসেছিল? সিনিয়র স্যার মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, ইয়েস মিস্ট্রি গার্ল, আজ সেই কারণে এসেছে, আর আজই তারা ছোট্ট একটা মিশনে নামবে। তিন মানবী সতর্কতার সাথে শহরের থেকে দূরে এক ছোট্ট বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। বাড়ির সামনে দুটো কুকুর বসে পাহারা দিচ্ছে। ধ্রুব সাইলেন্সারে লাগানো রিভলভার কুকুর দুটোর দিকে নিশানা করে শুট করে দুবার। কুকুর দুটো আওয়াজ ছাড়ায় মাটিতে তাদের মৃত শরীর দুটো পড়ে যায়। তিনজন তিন দিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে নেহাল দেখে রিভলভার হাতে একজন হাঁটাহাঁটি করছে। নেহাল লোকটাকে শুট করতে যাবে, তখনই পেছন থেকে ধ্রুব লোকটাকে শুট করে দেয়। লোকটি মাটিতে লুটিয়ে পড়তে মিস্ট্রি গার্ল অর্থাৎ ফারহা এসে লোকটির হাত টেনে ঝোপের দিকে নিয়ে যায়। ধ্রুব, এখন আমার বাড়ির ভিতরে ঢুকতে হবে। আমাদের একসাথে ভেতরে ঢুকলে হবে না। ধ্রুব তুই বাইরে থাকবি, আর নেহাল তুই ওই দিক দিয়ে জানালা দিয়ে ঢুকবি, আমি এই দিকে ঢুকবো। কাছে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল ফারহা। ঠিক আছে, তুই যেভাবে বলবি। ফারহা আর নেহাল দুই দিক দিয়ে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করলো। ফারহা ঢুকে গেল একটি রুমের ভেতর। তখনই গোঙানির মতো আওয়াজ ফারহা কানে আসতে ফারহা আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে হাত পা মুখ বাঁধা অবস্থায় চারজন পড়ে আছে। দুইটা অল্প বয়সী ছেলে মেয়ে, আর দুজন হয়তো তাদের বাবা মা। ফারহা খুব সাবধানে তাদের মুখ আর হাতের বাঁধন খুলে দিয়ে খুব আস্তে করে বলতে লাগলো,
ভয় পাবেন না, আমি একজন আইনের লোক, আপনাদের কোনো ভয় নেই। আচ্ছা এটা বলুন তো, সেটা বলুন, বাড়িতে মোট কতজন আছে? লোকটি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, 15 জন হবে। ঠিক আছে, আপনারা এই রুম থেকে এখন আর বের হবেন না। আমি যখন আপনাদের যেতে বলবো তখনই আপনারা এই রুম থেকে বের হবেন। আসুন দরজাটা ভেতর থেকে আটকে দিই। লোকটা আস্তে ধীরে উঠে দরজাটা ভেতর থেকে আটকে দিল। ফারহা ধীর পায়ে বাড়ির ভেতরের বাকি রুমগুলো দেখতে লাগলো। দুটো রুমের দরজা খোলা। ফারহা বাইরে থেকে দেখছে লোকগুলো মদ খেয়ে ফ্লোরে পড়ে ঘুমাচ্ছে। তাদের এই মুহূর্তে হুঁশ ফিরবে না, এটা ফারহা শিওর। এর মাঝে পাশের রুম থেকে একজন উঠে বাইরে আসতে ফারহাকে দেখে চিৎকার করে ওকে। কে তুই? ফারহার সময় নষ্ট না করে লোকটির মাথায় বুলেটের একটি দানা গেঁথে দেয়। নেহাল খুব সাবধানে নেশাক্ত লোকগুলোর দেহ বুলেটে ভরে দেয়। ফারহাও সেম কাজ করে। রাতের অন্ধকারে কয়েক মিনিটে সব জীবন্ত লোকগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায়। আজকের মিশন এখানেই কমপ্লিট। ফারহা নেহাল লোকগুলোকে চেক করে কিছু ফোন আর রুমে ল্যাপটপ চিপ পেয়ে সেগুলো নিয়ে নেয়। তারপর সেই রুমে নক করতে লোকটা দরজা খুলে দেয়। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা এখন রুম থেকে বের হতে পারেন। কিন্তু ওই লোকগুলো? তারা কেউ আর বেঁচে নেই। আপনাদের এখন আর এই বাড়িতে থাকা উচিত নয়। আপনারা আমাদের বাড়ি চলুন। আপাতত আপনাদের মাথা গোচার একটা ঠাঁই খুঁজে দিচ্ছি। তারপর এই ঝামেলা মিটে গেলে আপনারা আপনাদের বাড়িতে ফিরে আসলেন না হয়। ওকে ম্যাম, আমার স্ত্রী সন্তানদের নিয়ে আসছি। সেরাতেই মিশন শেষ করে ফারহা, নেহাল, ধ্রুব ওদেরকে নিয়ে হেডকোয়ার্টার্সের একটা রুমে থাকতে দেয়। আর তারপর সিনিয়র স্যারকে ইন ডিটেলস বলে ফোন, ল্যাপটপ আর চিপটা দিয়ে দিতে সিনিয়র বলল, মিষ্টিকাল, আমি চাই তুমি এগুলো চেক করো আর খুব গোপনে করবে। আমার মনে হয় আমার আশেপাশে ওদের লোক ঘুরছে। ওকে স্যার, আপনার যখন ইচ্ছে তাহলে তাই হোক। মিস্টার গার্ল অর্থাৎ ফারহা বাকিদের নিয়ে ভোর হতে হতে শেখ ভিলায় ফিরে আসে। বেলা করে আজ মেঘের ঘুম ভেঙে যায়। মেঘের ঘুম ভাঙার পর পর মাথা ব্যথা অনুভব করতে মনে পড়ে গতকালের সব ঘটনাগুলো। মুহূর্তে মেঘের মনটা বিতৃষ্ণায় ভরে গেল। ভালোবাসার মানুষের থেকে যখন তিরস্কার পায় তখন জীবনে বেঁচে থাকার ইচ্ছে শক্তি যেন মরে যায়। মেঘ চোখ জোড়া বন্ধ করতে ফারহার সুচ্ছিরি মুখবয়বটা চোখের সামনে ভেসে উঠতে মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেঘ বিড়বিড় করে বলতে লাগলো, তোমার প্রেমেতে তো পাগল আমি ছিলামই বোকাফুল, তবে আজ থেকে এই পাগল প্রেমিকের মনে তোমাকে নিজের করে পাওয়ার জেদ চেপে গেল। এই জেদ তখনই পূরণ হবে যখন তুমি আমার বেডরুমে বধূ সেজে থাকবে। আই প্রমিস ইউ সুইটার, তোমাকে আমার হতেই হবে অ্যাট অ্যানি কস্ট। নতুন এক অদম্য শক্তি জেদ মেঘের ভেতর কাজ করছে। মেঘ বেড থেকে উঠতে যাবে তখনই দরজায় কেউ নক করে। দরজা খোলা আছে। মেঘের অনুমতি পেয়ে একজন সার্ভেন্ট লেবু পানি নিয়ে ভেতরে ঢুকে বলে, বড় স্যার, আপনি লেবু পানি। ঘুম থেকে ওঠার পর থেকে মেঘের মাথার ভেতর কেমন যেন ঝিমঝিম করছে। তাই কিছু না বলে লেবু পানিটা খেয়ে নিয়ে বলল, 15 মিনিট পর ব্ল্যাক কফি নিয়ে এসো। ওকে স্যার। মেঘ ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিল 15 মিনিট ধরে। তারপর চেঞ্জ করে রুম এসে দেখে টেবিলের ওপর কফি রাখা। মেঘ অফিসের ড্রেস পরে রেডি হয়ে কফি খেয়ে নিচে নামতে দেখলো রওনাক আর তার বাবা ডাইনিংয়ে তার মাকে দেখতে পেল না। মেঘ আর মিসেস সাহারার কথা জিজ্ঞেস না করে নাস্তা করতে লাগলো। তখনই আকরাম চৌধুরী বলল, মেঘ, এফআর কোম্পানির নতুন সিইও আমাদের সাথে তাদের পার্টনারশিপ বাতিল করেছে। মেঘ কিছু বলল না আর না উত্তেজিত হলো। এটা দেখে চরম অবাক হয় আকরাম ও তার ছোট ছেলে রওনক। মেঘ গাছড়া ভাবে বলল, সো হোয়াট, বাতিল করেছে তো করেছে, এটাকে এত হাইপ করার কি আছে? এগুলো বাদ দিয়ে অফিসের কাজে মনোনিবেশ করো ড্যাড। মার্কেট প্লেসে নিজেদের ক্ষমতা, রাজত্ব বজায় রাখতে হলে বিজনেসটা ভালো করে করতে হবে। এটা বিজনেস, কোনো ফ্যামিলি না যে একটু ইমোশনাল হয়ে পড়তে হবে। এইসব ড্রামা বন্ধ করে কাজে মন দাও। মেঘ জুসটা খেয়ে উঠতে উঠতে বলল, আমি অফিস যাচ্ছি, তোমার হয়ে গেলে এসো, বাই। আকরাম চৌধুরী মেঘের চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না যে এই মেঘ তার ছেলে।
এত শান্তশিষ্ট হয়ে মেয়ে কি করে কথা বলতে পারে? রওনক তার বাবাকে এত অবাক হতে দেখে বলে, ড্যাড, এত অবাক হইও না। ভাইয়া হয়তো বুঝতে পেরেছে জোর করে হয়তো ভাবির মন পাবে না, আর এভাবে কাছাকাছি থাকতে পারবে না, তাই হয়তো বিষয়টা নর্মালি নিয়েছে। হতে পারে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা বড় কোনো ঝড় আসার পূর্ব লক্ষণ। উফ ড্যাড, তুমি হয়তো একটু বেশিই ভাবছো। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। সাবধানে যেও বেটা। ওকে ড্যাড। ভার্সিটিতে এসে আজ রৌনকের মাথাটা গরম হয়ে গেল। বাগানের দিকে চোখ পড়তে দেখে রূপ একটা ছেলের হাত থেকে ফুল নিচ্ছে আর খুব হেসে হেসে কথা বলছে। রৌনক তার বাইকটা পার্কিং করে সে রূপের সামনে দাঁড়াতে হকচকিয়ে যায় রূপ। ছেলেটি কে রূপ? আমার নতুন বন্ধু শম্ভু হালদার। নামটা শুনে রৌনকের একটু রাগ কমলেও পুরোপুরি রাগ কমলো না। রূপের হাত ধরে টানতে টানতে ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়ে রূপকে দেয়ালের সাথে চেপে ধরে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তোকে বারণ করেছিলাম না অন্য কোনো ছেলের সাথে কথা বলতে? রূপ ছোট্ট একটা ঢোক গিলে বলে, বলেছিলে। তাহলে এই ছেলের সাথে কথা কেন বললি, আর ওর হাত থেকে ফুল কেন নিলি? কোথায় আর ফুল নিলাম? তুমি তো সব ফুল ফেলে দিলে, আমাকে গরুর মতো টানতে টানতে এইখানে নিয়ে আসলে। এই মেয়ে, ফুলগুলো ফেলে দিয়েছিস বলে খুব কষ্ট হচ্ছে? হচ্ছে বই কি, অত সুন্দর ফুলগুলো এখন ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছে, কষ্ট তো হবেই, তাই না? রৌনকের ইচ্ছে করছে নিজের মাথাটা নিজের দেয়ালে টাকাতে। এই মেয়ে তো তার রাগের পাত্তাই দিচ্ছে না, আর না ভয় পাচ্ছে, বরং মজা নিচ্ছে। মন চাইছে থাপড়ে দাঁতগুলো ফেলে দিতে। রূপ এবার বেশি বিরক্ত হয়ে বলল, এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রনক ভাইয়া? ক্লাস তো শুরু হয়ে গেল। ক্লাস করবে তাই না? করাচ্ছি তোমার ক্লাস। আচমকা রূপের ওষ্ঠদয়ের ভাঁজে মিলিয়ে দিল তার ওষ্ঠদয়। রূপ চেয়েও রৌনককে নিজের থেকে সরাতে পারল না। প্রথমে রৌনককে নিজের থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেও পরবর্তীতে নিজেও রৌনকের সাথে তাল মেলায়। আশিক শেখের কেস কোর্টে উঠলে তার হয়ে কোনো উকিল কেস লড়তে না দেখে সরকারিভাবে একজন উকিল আশিক শেখের হয়ে লড়বে। তবে আশিক শেখের বিপরীতে ফারহা খুব নামকরা উকিল হায়ার করে। উকিল কোর্টে একের পর এক প্রমাণ আশিকের বিরুদ্ধে জমা দিয়ে সবকিছু আশিকের বিপক্ষে যায়। অফিসের টাকা আত্মসাতের জন্য আশিক শেখকে 8 বছরের কারাবার হয় এবং অফিসের সকল টাকা সম্পদ সব ফিরিয়ে দেওয়া হয়। ফারহা আজ কোর্টে এসে আশিক শেখের দিকে তাকাতে দেখে আশিক শেখে মলিন মুখ, শরীরের বিভিন্ন জায়গা ফুলে আছে, গাল, ঠোঁট, কপাল। জেলে বেশ খাতিরদারি হয়েছে আশিকের, দেখলে বোঝা যাচ্ছে। আজ ফারহা খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। আশিক শেখের সামনে ফারহা এসে দাঁড়াতে আশিক শেখ কিছু বলতে উদ্যত হয়, তার আগে ফারহা বলে, ডোন্ট ওয়ারি আশিক শেখ, খুব বেশি দিন আপনাকে জেলে থাকতে হবে না। এটা জাস্ট সাময়িক সময়ের জন্য। এই শাস্তি খুব নগণ্য আমার কাছে। আমি তো আপনার জন্য অন্য কিছু ভেবে রেখেছি। চিন্তা করবেন না, আপনার মৃত্যু এত সহজে হবে না। রাদার আমি দিব না। আপনার মৃত্যু হবে আমার চোখের সামনে। আপনি মৃত্যুতে তড়পাবেন আর আমি হাসব। কিছুদিন জেলের হাওয়া খান, তারপর না হয় কিছুদিনের অতিথি করে বাইরে নিয়ে আসবো। ভালো থাকবেন চাচু। আশিক শেখকে বলার সুযোগ না দিয়ে ফারহা কোর্ট থেকে বের হয়ে অফিসের দিকে রওনা হলো। ফারহা অফিসে ঢোকার পূর্বে তার ফোনটা বেজে উঠতে কল রিসিভ করতে ফারহা আমি আসছি বলে কল ডিসকানেক্ট করে গাড়ি ঘুরিয়ে ফেলে। রূপ বনু আমার, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি বনু। তাহলে আমাকে এভাবে কল করে ডেকে কেন আনলি? ফারহার প্রশ্নের প্রত্যুত্তরে রওনাক বলে, আমি বলেছি তাই রূপ তোমাকে এখানে কল করে ডেকে এনেছে। এর ঠিক কারণটা কি রনক ভাই? কেন? কারণটা আমি নই, অন্য কেউ বলবে তোমায়। কে? আমি। ফারহা পেছনে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি? আসলাম, সব রেডি তো? ইয়েস বস, আপনার কথা মতো সব রেডি। আর কিছু কমতি থাকলে বলুন, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। মেঘ আসলামের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, নাটক কম করো প্রিয়। হ্যাঁ, আমি তো নাটক করি আর তুই করো সিনেমা।
অ্যারেঞ্জমেন্টের যেন কোনো কমতি না থাকে। আসলাম, আমি যাচ্ছি ওকে নিয়ে আসতে। দোষ, আমি না আসতে চাই, তখন কি করবি? মেঘ ঠিক কি কি করতে পারে জানিস না? আসলাম শুকনো ঢোক গিলে বলল, দোষ, মাথা সামলে রেখে কাজ করিস প্লিজ। এটা পরিস্থিতির উপর নির্ভর করে আসলাম। মেঘ আর কিছু না বলে গটগটিয়ে হেঁটে চলে গেল। ফারহা ফুরফুরা মন নিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আচমকা ফারহার গাড়ির সামনে একটা লোক এসে পড়তে ফারহা দ্রুত ব্রেক দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। গাড়ি থেকে নেমে লোকটার দিকে এগোবে, তখনই চোখ মেলে তাকাতে ফারহার মনে পড়ল গাড়ির সামনে হঠাৎ করে একজন লোক এসে পড়ায় গাড়ি ব্রেক করে। লোকটি ঠিক আছে কিনা তা চেক করার জন্য লোকটির কাছে যেতে লোকটি তার মুখে কিছু একটা স্প্রে করে, আর তারপর চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। ফারহা ধাতস্থ উঠে বসে সামনে তাকাতে দেখে ফর্মাল ড্রেসে পায়ের উপর পা তুলে তার দিকে তাকিয়ে কফি খাচ্ছে মেঘ। মেঘকে দেখে ফারহা বুঝতে পারলো এত নাটক করে আর কেউ নয়, মেঘ থেকে তুলে এনেছে। ফারহা বেড থেকে নেমে মেঘের সামনে দাঁড়িয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলে, এই সবের মানে কি মেঘ? আমাকে কেন তুলে আনলে? যাই হোক, আমাকে এখন যেতে হবে। রেসপেক্ট করব, তুমি আমাকে বাধা দেবে না। ফারহা দরজার দিকে এগোতে নিলে মেঘ কফির মগটা শব্দ করে রেখে বলে, কোথাও যাবে না তুমি। ফারহার পা থেমে যায়। পিছন ফিরে মেঘের উদ্দেশ্যে বলল, কি চাইছো কি মেঘ? বাচ্চাদের মতো কেন করছো? আমার কাজ আছে, কেন বুঝতে চাইছো না? এভাবে আমি রুমে বন্দি হয়ে থাকতে পারবো না। মেঘ এবার উঠে এসে ফারহার কোমর জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে বলে উঠল, সুইটহার্ট, তোমাকে এখানে এমনি এমনি তুলে আনিনি। আজ তোমার আর আমার বিয়ে। ওই যে টেবিলের উপর বিয়ের পোশাক, অর্নামেন্ট সহ বাকি সব জিনিসপত্র আছে, তুমি তৈরি হয়ে নাও। বিয়েটা একবার হয়ে যাক, তারপর তুমি যেখানে খুশি যাও, আমি বাধা দিব না সুইটহার্ট। ফারহা হতভম্ব হতবিহ্বল চোখে তাকিয়ে রইল মেঘের মুখের দিকে। কি অদ্ভুত ভয়ঙ্কর কথা বলল মেঘ। বিয়ে? বিয়ে করবে তাকে? ফারহার মনে পড়ল তার কাঁধে এখন কত বড় দায়িত্ব রয়েছে। শুধু তার বাবা মা আর ছোট বাবা মার খুনিকে শাস্তি দেয়া না, দেশের সুরক্ষা প্রদান করা এখন তার সর্বপ্রথম দায়িত্ব। দেশকে সুরক্ষিত রাখতে তাকে বের হতে হবে, দেশের শত্রুকে খুঁজে বের করে শেষ করতে হবে। কিন্তু মেঘের এই বাচ্চামো আর জেদ তার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। ফারহা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো। কারণ এখন মেঘকে রাগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে সামলাতে হবে। ফারহা চোখ মেলে মেঘের বুকে মাথা রাখে। তাতে বেশ চমকায় মেঘ। তার বোকা ফুল এত বছর পর তার বুকে মাথা রাখলো। ফারহার স্পর্শে মেঘের হৃদয়ে যেন শীতল হাওয়ায় জুড়িয়ে গেল। মেঘের বুকের মাথা রেখে বুঝলো মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মুচকি হাসলো ফারহা। ফারহা মেঘের বুকে মাথা রেখে বলতে লাগলো, মেঘরাজ, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তবুও কেন বারংবার তোমায় ফিরিয়ে দিই? একবারও কি সে প্রশ্ন তোমার মাথায় আসেনি? জানো মেঘরাজ, আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার আব্বু আম্মুকে, কিন্তু হঠাৎ করে তাদের মৃত্যু, তারপর তোমার ধোঁকা, বিশ্বাস করো সেই মুহূর্তে আমার বেঁচে থাকার ইচ্ছে মরে গিয়েছিল। কিন্তু ছোট্ট বোনটার মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করলাম। আমি জানতাম আমার জন্যই তখন রূপ বেঁচে ছিল, নয়তো মেয়েটা কবেই মরে যেত। জানো মেঘ, সেই মুহূর্ত নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে নিলাম। তারপর নিজের এবং বনুর পড়াশোনার দিকে খেয়াল রাখলাম। কিন্তু জানো মেঘ, চাচা চাচি আর তার ছেলে আমাদের উপর কম অত্যাচার করেনি। তবুও দাঁতে দাঁত চেপে শুয়ে গেলাম। শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আমার বাবা মা ছোট চাচা চাচির খুনিকে ধরার জন্য, আর আমি সেই সুযোগ পেয়েও গেলাম। কিন্তু তুমি ফিরে আসার পরপরই আমার পথের কাঁটা হচ্ছ। আমি যখনই দুপা খুনির দিকে এগিয়ে, তুমি এসে আমাকে আটকে দাও। কেন মেঘ, কেন? হোয়াট? কি বলছো ফারহা? আমি তোমাকে আটকে দিচ্ছি? হ্যাঁ, তুমি আমাকে আটকে দিচ্ছ তোমার ভালোবাসার মায়ায়। তুমি কেন বুঝতে চাইছো না মেঘ? এই মুহূর্তে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আমি আগে আমার পরিবারের খুনিকে শাস্তি দিতে চাই, তারপর আমি বিয়ের কথা ভাববো, তার আগে নয়। মেঘ ফারহাকে ছেড়ে দিয়ে বলে, কিন্তু আমি যে তোমায়
আজই বিয়ে করব সুইটহার্ট। ফারহার ইচ্ছে করছে মেঘের গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে। এত কথা বলেও মাথা থেকে বিয়ে করার ভূত নামতে না দেখে তুমি হয়তো আমার কথাটা ভালো করে শুনে বা বুঝতে পারোনি মেঘ। আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি ওই খুনিকে খুঁজে বের করে নিজের হাতের শাস্তি দিতে পারছি। এটা তো বিয়ের পরও তুমি করতে পারো সুইটহার্ট, আমি কখনোই তোমায় বাধা দিব না। কিন্তু আমি তো বিয়ের পর তোমার সাথে সংসার করব মেঘ, তাই বিয়ের আগে আমি এই ঝামেলা শেষ করতে চাই। ভালোবাসি তোমায়, তবুও কেন আমাকে বিশ্বাস করছো না মেঘ? মেঘের দুগালে হাত রেখে করুণ গলায় বলল ফারহা। মেঘ ফারহার হাত দুটোই চুমু দিয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করি ফারহা সুইটহার্ট, কিন্তু আমি নিজের কপালকে বিশ্বাস করি না। আমার ভাগ্য সবসময় আমার সাথে বিট্রে করে। ভয় হয় আগের বারের মতো না তোমাকে আবার হারিয়ে ফেলি। আমাকে বিশ্বাস করো তো তুমি? নিজের থেকেও বেশি। তাহলে আমাকে তুমি খুনিকে শাস্তি দেওয়া পর্যন্ত সময় দাও। কথা দিচ্ছি এই ফারহা শেখ একমাত্র মেঘ চৌধুরীর বধূ হবে। তবে তাই হোক। মেঘ তার পকেট থেকে একটা ওয়েডিং ডায়মন্ড রিং বের করে ফারহার বাঁ হাতের অনামিক আঙুলে পরিয়ে দিয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি এই ফারহা শেখকে নিজের করে নিলাম এই রিংয়ের মাধ্যমে। তবে আর আজ থেকে তোমার পাশে ছায়া হয়ে মেঘ থাকবে। তোমার সকল কাজে মেঘ তোমাকে সাহায্য করবে। না মেঘ, এই লড়াই শুধুমাত্র আমার একার। আমি চাই না তুমি আমার লড়াইয়ে যোগ দাও। কিন্তু সুইটহার্ট, নো মোর ওয়ার্ড মেঘ, আমার কথাই শেষ কথা। তুমি কোনোভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করবে না। আমার লড়াই আমি একাই লড়ব। ফারহাকে হাইপার হতে দেখে মেঘ তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে, শুধু ছেলেদের থেকে দূরে থাকবে। ফারহা চোখ জোড়া ছোট করে বলল, আমি তো ছেলেদের থেকে দূরে দূরে থাকি মেঘ। তাহলে কি বলতে চাইছো? তোমার ওই উৎস নেহাল ধ্রুব ছেলে নয় মেয়ে? রিয়েলি? মেঘের কথা শুনে ফারহা হাসি পেল। মেঘ যে ওর বন্ধুদের জেলাস ফিল করে সেটা ওই অফিসে বুঝতে পেরেছিল ফারহা। তবুও এই জেলাসি কমানোর জন্য বলে উঠল, লিসেন মেঘ, ওরা তিনজন আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো বললে ভুল হবে। ওরা আমার ভাইয়ের মতোই আমাকে সব সময় প্রোটেক্ট করে এসেছে। তাই ওদের নিয়ে জেলাস হওয়া বন্ধ করো। সবচেয়ে বড় কথা, ওদের জীবনে স্পেশাল মানুষ রয়েছে, তাই উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। মেঘ বুঝতে পারলো ওদেরকে জেলাস করা তার ঠিক হয়নি। তবুও ওদের জন্যই আজ তার বোকা ফুল আর তার মধ্যেকার ঝামেলা শেষ হলো। তারা যদি সেদিন তাকে না আটকাতো, তার ভেতরে জেদ হতো না, আর না আজ তার ভালোবাসাকে আবারও তার বুকে ফিরে পেত। মেঘ ফারহা বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আর কখনো ভুল বুঝবে না তো? অসম্ভব মেঘরাজ, তখন আমি সবটা না জানলেও এখন জানি, তাই তোমাকে ছাড়ার প্রশ্নই আসে না। তাই এই ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো আর একটা টাইট হাঁক দাও। ফারহার কথা শুনে মেঘ প্রচণ্ড খুশি হয়। শক্ত করে জড়িয়ে ধরে তার বোকা ফুলকে। এদিকে কাজী সাহেব আর আসলাম মেঘ ফারহার জন্য অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মেঘ ফারহার হাজির হয়। তখন আসলাম বলে, কাজী সাহেব অনেকক্ষণ ধরে তোদের জন্য অপেক্ষা করছে, বিয়েটা হবে নাকি হবে না? বিয়েটা এখন হচ্ছে না আসলাম, ওনাকে তারা ফিস দিয়ে বিদায় কর। আমি তোর ভাবিকে অফিসে ড্রপ করে দিয়ে আসছি। হঠাৎ মেঘের সিদ্ধান্তের পরিবর্তন দেখে আসলাম অবাক হয়। ইগোস্টিক, রাগী, জেদি একরোখা ছেলে মেঘ, যা বলে তাই করে। আর আজ তার সিদ্ধান্ত পরিবর্তন হলো, তাও তার প্রিয় নারীর জন্য। এটা দেখে আসলামের বেশ ভালো লাগলো। অফিসের সামনে গাড়ি থেমে যায় মেঘের। ফারহা গাড়ি থেকে নেমে মেঘকে নিয়ে অফিসে ঢুকতে উৎস, নেহাল, ধ্রুব, তানিয়া, উৎসাহ ছুটে আসে ফারহার কাছে। ফারহা, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? শান্ত হও উৎসাহ, আমি ঠিক আছি। তোর ফোন অফ কেন ফারহা? তোর কোনো ধারণা আছে আমরা তোকে নিয়ে কত টেনশনে ছিলাম? নেহালের গম্ভীর গলায় কথা শুনে মেঘ বলে উঠল, ফারহা আমার সাথে ছিল, এখন তোমাদের বন্ধুকে তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। খেয়াল রেখো আমার সুইটহার্টের। মেঘের কথা শুনে উৎসাহ আর তানিয়া মিটিমিটি হেসে বলে,
সুইট হার্ট, বাবা তা জিজু এতক্ষণে কি করলেন আপনার সুইট হার্টের সাথে? আমাদেরও বলুন, আমরাও শুনি। মেঘ বাঁকা হেসে বলল, বেশি কিছু 10-15টা চুমো আর তোমাদের খালামণি বানানোর প্রসেসিং করার চেষ্টায় ছিলাম, তা তো তোমাদের বান্ধবী হতে দিল না। এখন কি বাকি প্রসেসিংটা করব নাকি বাকি রাখবো সেইটাই বুঝতে পারছি না, কারণ তোমাদের বান্ধবীকে তো ছোঁয়াই যায় না। মেঘের ঠোঁট কাটা কথাগুলো শুনে উৎসাহ তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, জিজু আপনি চা নাকি কফি খাবেন? কফি নিশ্চয়ই আমি নিয়ে আসছি। উৎসাহ যেতে নিলে তানিয়া বলে ওঠে, আমিও আসছি, এই একা পারবি না। এই বলে কেটে পড়ল। উৎস ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কাজ আছে, আমি আসছি। উৎস চলে গেল। ফারহা আগুন দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই মেঘ? ওদের সামনে এই সব কথা কে বলে ভাই? শাট আপ, আমি তোমার ভাই না জামাই, আর ওরাই তো জানতে চাইলো, আমি তো সেধে বলতে চাইনি। ফারহা কি বলবে বুঝে উঠতে না পেরে গটগট করে হেঁটে কেবিনে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মেঘ হেসে ফেলে ফারহা রাগ দেখে। এদিকে ধ্রুব আর নেহাল গভীর পর্যবেক্ষণ করে বুঝতে পারলে মেঘ ফারহার ভেতরকার সমস্যার সমাধান হয়ে গেছে, তার আবার এক হয়ে গেছে। বুঝতে পেরে দুজনে বেশ খুশি হয়। মেঘ নেহাল ধ্রুবের থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর নেহাল ধ্রুব ফারহার কেবিনে চলে যায়। ফারহা স্যারের মেসেজ এসেছে, ফাইনালি আজ ওদেরকে ধরার লাস্ট একটা সুযোগ আছে। আমাদের ওই সুযোগটা কাজে লাগাতে হবে। আগামীকাল সমাবেশ হবে শাপলা চত্বরে, আর ওখানে হবে বড় বিস্ফোরণ। সমাবেশ শুরু হওয়ার আগে আমাদের বোমাগুলো খুঁজে বের করতে হবে। তার আগে আমাদের রাতে এক জায়গায় যেতে হবে নেহাল। ওইখানে আমাদের সকল প্রশ্নের উত্তর আছে। কোন প্রশ্নের উত্তর? কে, কেন এবং কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর ধ্রুব। রাতে তোরা রেডি থাকিস, সময় মতো ওখানে পৌঁছে যেতে হবে, না হলে প্রশ্নগুলোর উত্তর আর পাবো না। ঠিক আছে ম্যাম, আমরা ঠিক সময় মতো তৈরি। অফিসের কাজ শেষ করে সন্ধ্যায় তিনজনই শেখ বাড়িতে পৌঁছে যায়। ফ্রেশ হয়ে ডিনার করে নিজেদের রুমে রেস্ট নিচ্ছে। হঠাৎ দরজায় নক হতে ফারহা উঠে গিয়ে দরজা খুলে দিতে গিয়ে দেখে কেয়া দাঁড়িয়ে আছে। ভেতরে এসো কেয়া। আজ রাতে জায়গা চেঞ্জ করব মানে? আমাদের আজ এই বাংলো ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। আমার কাছে খবর আছে আজ এইখানে ওই সিক্রেট অফিসারগুলো রেড দিবে। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। মালয়েশিয়ার গ্যাংস্টারকে ধরতে আসবে ওই চুনোপুটির দল। বেশ হাসলো সুভাষ। আই এম নট জোকিং উইথ ইউ মিস্টার এম এ। ওরা আসলে অনেক ডেঞ্জারাস। ওরা কতবার যে আমার কোটি কোটি টাকার লোকসান করেছে সেটা হয়তো বা আপনি জানেন। আর ওদের হাতে যারা একবার ধরা পড়েছে তারা কখনোই বেঁচে ফিরেনি। এম কে সুভাষের কথা শুনে রেগে বলল, আমি যখন বলেছি আমি এখানেই থাকবো মানে থাকবো, আর ওই অফিসারদেরকেও দেখে নিব। সুভাষ এম কে থেকে দূরে এসে তার লোকদের বলতে লাগলো, শোন, কিছুক্ষণ পর ওদের ডিনার দিয়ে তোরা সব সুযোগ বুঝে সরে যাবি, আর আমিও থাকবো না। শালাকে এত করে সাবধান করলাম কিন্তু শুনলো না। এখন নিজে বাঁচুক বা মরুক, আই ডোন্ট কেয়ার। থাকতে দেওয়া পরিবর্তে মোটা অঙ্কের টাকা আমি পেলেই হলো। কি ব্যাপার কেয়া, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? ম্যাম, দুপুরে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? মিসেস রোকসানা বিষ খেয়ে সুইসাইড করার চেষ্টা করে। ভাগ্য ভালো ছিল আমি তখন দুপুরের খাবার দিতে রুমে যেতে এই দৃশ্য দেখতে পাই। এখন কি অবস্থা? ডক্টর বাড়িতে ডেকে গোপনে মিসেস রোকসানার চিকিৎসা করাই। এখনো ঘুমিয়ে আছে, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। এখন থেকে ছায়ার মতো ওই মহিলার সাথে থাকবে, দেখবে যেন কোনোভাবে না মরে, কারণ ওকে আমি নিজের হাতে কষ্ট দিয়ে মারবো। ওকে ম্যাম, আপনি তাহলে রেস্ট করুন, আমি আসি। গুড নাইট। গুড নাইট। কেয়া যাওয়ার পর ফারহা ল্যাপটপে কিছু একটা দেখতে লাগলো। 15 জনের একটা টিম ইতিমধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। ধীর স্থির আর খুব সাবধানে সবাই বন্দুক হাতে সামনের দিকে এগোতে লাগলো। মিস্ট্রি গার্ল নেহাল ধ্রুব তিনজন তিনটি দলে ভাগ হয়ে গেল। শাওন মিস্ট্রি গার্লের দলে ছিল। তিনি মিস্ট্রি গার্লের পেছন পেছন যেতে যেতে বলল, মিস মিস্ট্রি গার্ল, আপনি কারেক্ট ইনফরমেশন নিয়ে অপারেশন করছেন তো? মিস্ট্রি গার্ল বিরক্তিকর চাহনি দিয়ে শাওনের দিকে তাকিয়ে বলে,
আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি চলে যেতে পারেন মিস্টার শাওন। মিস্ট্রি গার্ল আর কথা না বলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল। মিস্ট্রি গার্ল অবাক হলো বাংলোর আশেপাশে কোনো লোকজন না দেখতে পেয়ে। মিস্ট্রি গার্লের মনে সন্দেহ হতে লাগলো। দ্রুত নেহাল আর ধ্রুবর সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে বলতে লাগলো, তোমরা যে যেখানে আছো থেমে যাও। আমার মনে হচ্ছে এখানে কোনো ফাঁদ পাতা রয়েছে। আমরা আসছি। খানিকক্ষণের মধ্যে দুইটা টিম এসে হাজির হয়। মিস্ট্রি গার্ল একটা ব্যাগ থেকে টিয়ার সেল বের করে ছুড়ে মারে বাংলোর ভেতরে। মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়ায় ভরে যায় সব জায়গায়। মিস্ট্রি গার্ল সহ বাকি সবার মুখে মাস্ক আর চোখে চশমা থাকায় কারো কোনো সমস্যা হলো না ভেতরে প্রবেশ করতে। তারা ভেতরে প্রবেশ করতে উল্টো দিক দিয়ে কেউ গুলি ছুড়তে লাগলো। সবাই সবার মতো পজিশন নিয়ে পাল্টে অ্যাটাক করলো। কয়েক মিনিটের মিস্ট্রি গার্ল, নেহাল, ধ্রুব সব নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। পুরো বাংলো ঘিরে ফেলে তারা। শুধুমাত্র একটা রুম ভেতর থেকে বন্ধ করা। মিস্ট্রি গার্লের বুঝতে আর বাকি নেই যে এই রুমের ভেতরে আছে সেই ব্যক্তি যাকে ধরার জন্য তাদের এই অপারেশন। বস, এখন কি করব? আমাদের তো ওরা সব দিক দিয়ে ঘিরে রেখেছে, আমরা বের হব কি করে? লোকটির কথা শুনে এমকে বিরক্তিসূচক শব্দ করে বলল, চুপ কর আহাম্মকের দল, তোদের বলেছিলাম না বোমগুলো মাটিতে পুঁতে ফেলতে? বস, আপনার কথা মতো সব কাজ করেছি, বিশ্বাস করুন। যদি তাই করে থাকিস তাহলে ওরা বাংলোর ভেতরে প্রবেশ করলো কি করে? আনসার মি, ড্যাম ইট। বস, আমরা সত্যিই জানি না ওই অফিসারগুলো কি করে বোমগুলো ডিঙিয়ে বাংলোর ভেতরে প্রবেশ করলো। আমার চোখের সামনে থেকে সরে যা। এমকে পাগলের মতো রুমের ভেতর পায়চারি করতে লাগলো। কি করে পালাবে সেই চিন্তায় মশগুল। নেহালের প্রস্তুত হলো দরজা ভাঙার জন্য, কিন্তু তখনই দরজা খোলার আওয়াজ হলো। সবাই সবার পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ল। সবার বন্দুক দরজার দিকে নিশানা করা। দরজা খুলে একজন সাদা চামড়ার মধ্যবয়স্ক লোক দুহাত উপরে তুলে রুম থেকে বের হলো। লোকটি দেখতে বিদেশিদের মতো হলেও স্পষ্ট ভাষায় বাংলা বলতে পারে। ডোন্ট শুট মি অফিসার, আমি স্যালেন্ডার করছি। কেউ বন্দুক নামালো না। মিস্ট্রি গার্ল মিস্টার শাওনকে ইশারা করতে তিনি রুমের ভেতরে ঢুকে দেখে 7-8 জন লোক আর বড় জানালা খোলা। জানালাগুলো এখনো নড়ছে, অথচ এখানে কোনো হাওয়া দিচ্ছে না। তাহলে শাওন বুঝতে পারলো মেইন কালপিট পালিয়েছে, আর যারা আছে তারা এদের লোক। শাওন সবাইকে ভেতরে বের করে এনে মিস্ট্রি গার্লকে বলে, মেইন কালপিট পালিয়েছে। এখানে যা আছে তারা শুধু এদের কথাই চলে, এরা কেউ আসলে মাথা নয়। মিস্ট্রি গার্ল ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে। মিস্টার শাওনকে বলে, এদেরকে নিয়ে যান, আমি আসছি, কিছুক্ষণ পর হেডকোয়ার্টারে দেখা হবে। শাওন কিছু বলতে যাবে, কিন্তু মিস্ট্রি গার্ল সেই সুযোগ না দিয়ে দ্রুত পায়ে বাংলো ছেড়ে বেরিয়ে পড়ে। নিহাল, ধ্রুব কেউ মিস্ট্রি গার্লের সাথে যাওয়ার সময় পেল না। মিস্ট্রি গার্ল ওরফে ফারহা দৌড়ে বাংলোর পেছনের রাস্তা দিয়ে মেইন রোডে যেতে লাগলো। যেতে যেতে নিজের পায়ের শব্দ ব্যতীত অন্য কোনো প্রাণীর উপস্থিতি বুঝতে পেরে ফারহা থেমে যায়। সাথে সাথে সেই পদধ্বনি থেমে যায়। ফারহা তার বন্দুক লোড দিয়ে খুব আস্তে আস্তে চারিদিকে চোখ বুলাতে লাগলো। গভীর রাত হলেও আকাশের বিশাল বুকে রূপালী থালার মতো চন্দ্রের আলোয় চারিদিকে জ্বলজ্বল করছে। গাছের পাতা গলিয়ে চাঁদের আলো কিছু কিছু জায়গায় আলোকিত করছে। ফারহার সিক্স সেন্স বলছে তার শিকার তার আশেপাশে লুকিয়ে আছে, শুধুমাত্র তাকে তার পিছে তোলা বাকি। শুকনো পাতার আওয়াজ পেতে ফারহা সেদিকে শুট করে দিতে এক বিকট চিৎকার শুনতে পায়। ফারহা চিৎকার শুনে মনে মনে হাসল। এগিয়ে গেল সে পথে। ফারহার ধারণা অনুযায়ী অন্ধকারের মধ্যে একটা মানুষের অবয়ব যন্ত্রণায় কাতরাতে লাগলো। ফারহা তার কাছে থাকা টর্চ লাইট জ্বালাতে ফারহা চমকে উঠল মানুষটাকে দেখে। রাগে পুরো শরীর কাঁপতে লাগলো ফারহার। ইচ্ছে করছে বন্দুকে থাকা সব গুলিগুলো মানুষটার দেহটা এফোড় ওফোড় করে দিতে, কিন্তু এখন তো সম্ভব নয়। এটাকে দিয়ে সব কিছু জানতে হবে। ফারহা ধ্রুবকে কল দিয়ে টিম নিয়ে এখানে আসতে বলে। এরই মাঝে মানুষটি পালাতে নিলে ফারহা তার পায়ে শুট করে দেয়। প্রথম গুলিটা লেগেছে বাঁ পায়ে, আর পরের গুলিটা লাগলো ডান পায়ে। এখন আর হেঁটে চলার মতো অ্যাবিলিটি মানুষটির মধ্যে বিন্দু পরিমাণ পর্যন্ত নেই। জ্ঞান হারিয়ে ওভাবেই পড়ে রইল। অর্ধেক টিম ওই লোকগুলোকে বেঁধে গাড়িতে বসায়, আর বাকি অর্ধেক ফারহার কাছে আসে। ফারহা জাস্ট টর্চ লাইট জ্বালিয়ে মানুষটির মুখে মারতে ধ্রুব, নিহাল খানিকটা চমকে উঠে বলে, রেহান, রেহান এখানে কি করছে?
সেটা ওর জ্ঞান ফিরলে জানা যাবে নেহাল। এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমার সামনে আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। পরের গুলিটা ওর কপালে গিয়ে ঠেকবে। আমরা ওকে নিয়ে যাচ্ছি, তুই প্লিজ তোর রাগটা কন্ট্রোল কর বোন। সে রাতে রেহানকে তুলে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়ে তারা ফিরে আসে। বাকি তদন্ত তারা আগামীকাল করবে। ফারহা, নেহাল, ধ্রুবের গাড়ি শেখ বাড়ির সামনে থামতে তারা বের হয়ে শেখ বাড়িতে প্রবেশ করবে এমন সময় মনে হলো কেউ তাদের দেখছে। ফারহা এদিক ওদিক সব জায়গা তাকিয়েও কাউকে না দেখতে পেয়ে ভেতরে চলে যায়। আর ওরা ভেতরে ঢুকতেই একটা মানব ছায়া বের হয়ে চলে যেতে লাগলো। প্রাণ বাঁচিয়ে কোনো রকম সুভাষের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল এমকে। আজ মরণের হাত থেকে বেঁচে ফিরল সে। এমকে দেখেছে অন্ধকারে ওই লেডি অফিসারের নিশানা ভুল হয়নি। গুলিটা সত্যি তার পায়ে লেগেছিল, কিন্তু বুদ্ধি করে রেহানের পায়েও শ্যুট করে সেখানে ফেলে লুকিয়ে যায় অন্ধকারের মাঝে। আর রেহান ধরা পড়ে যায়। সুভাষ এমকে আহত দেখে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে সে বারণ করে দিয়ে ধারালো ছুরি, গরম পানি তুলো আর ডেটল চাইল। সুভাষ তা ব্যবস্থা করে দিতে এমকে ছুরিটা আগুনে পুড়িয়ে ঠান্ডা করে গুলি লাগা পায়ে গেঁথে দিয়ে গুলি বের করে আনে। পুরো সময়টা সে মুখের ভেতর কাপড় গুজে দিয়ে কাজটা করে। সুভাষ হতভম্ব হতবিহ্বল চোখে শুধু তাকায় দেখল। গুলিটা বের হতে এমকে ক্ষতস্থানটা গরম পানি আর ডেটল দিয়ে ক্লিন করে ব্যান্ডেজ করে ফেলে। পুরো প্রক্রিয়া দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এই যন্ত্রণা সহ্য করা তার পক্ষে কখনো সম্ভব নয়। সামান্য ফারহার হাতে মার খেয়ে 1 সপ্তাহ হসপিটালের বেডে শুয়েছিল, অথচ এক সময় সে কতটা হিংস্র ছিল, কিন্তু আজ একটা মেয়ের কাছে ভিজে বিড়ালে পরিণত হয়েছে। হ্যাঁ, সুভাষ সত্যি সত্যি ফারহাকে ভালোবেসে ফেলেছে। আর তাই তো সেদিন চেয়েও ফারহাকে পাল্টা আঘাত করতে পারেনি। মূলত এই ধারণা হলো সুভাষের। মিস্টার সুভাষ, আমি এখন ঘুমাবো, আপনি এখন আসুন, কাল দুপুরে কথা হবে। ওকে মিস্টার এমকে, আপনি তাহলে রেস্ট করুন, আমি যাচ্ছি। এমকে বেডে শুয়ে পড়ে বলতে লাগলো, আমাকে আঘাত করার শাস্তি তুমি পাবে অফিসার। কঠিন শাস্তি আমি তোমার জন্য ভেবে রেখেছি। জাস্ট আগামীকাল সমাবেশে বোমা ব্লাস্টের প্ল্যান সফল হোক, তারপর তোমাকে দেখছি। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় ফারহার। ফোনটা হাতে নিয়ে ঘুমের ঘরে তাকিয়ে দেখে সকাল 8টা বেজে 10 মিনিট। শেষ রাতে ঘুমিয়ে যেন চোখের পাতা খুলতে পারছে না, তবুও কষ্ট করে চোখ মেলে তাকিয়ে দেখে তার উপর ঝুঁকে আছে একটা মুখ। ঘাবড়ে গেল ফারহা। ভালো করে চোখ মুছে তাকিয়ে দেখে সত্যি একটা মানুষ। তুমি এত সকালে আমার রুমে? ঘুম থেকে উঠে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল জান, তাই আর নিজের মনকে বারণ করতে পারিনি, চলে এলাম। কিন্তু মেঘ, আমার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তুমি কি করে রুমে ঢুকলে? ভেরি সিম্পল, বেলকনি দিয়ে। আরে আউট অফ মাইন্ড মেঘ, তুমি কি না তো তাহলে এমন বাচ্চামো কেন করছো? কেউ যদি তোমাকে আর আমাকে এই রুমে দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছো? আমার জন্য বেশ ভালো হবে জান, আজই তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলব, তারপর ইচ্ছে মতো তোমায় দেখব, ছুঁয়ে দিব তোমায়। মেঘকে প্রথমে নিজের রুমে দেখে বেশ ঘাবড়ে যায়, রাগ হয়, কিন্তু হঠাৎ করে রাগগুলো কোথায় যেন হারিয়ে গেল। ফারহা মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে, সেদিন আমাদের জীবনে খুব শীঘ্রই আসবে মেঘরাজ, তুমি শুধু আমার পাশে থেকো আর একটু না অনেকখানি ভালোবেসো। মেঘ হেসে ফেলে তার বোকা ফুলের কথা শুনে, নিজেও তার বোকা ফুলকে বুকে জড়িয়ে ধরে বলে, জন্মকাল তোমায় আমি ভালোবেসে যাব বোকা ফুল, আমার রঙহীন জীবনে রঙিন ফুল হয়ে এসে ছুঁয়ে দিয়ে রঙিন করে তুললে, তাকে একটু কেন আমার সবটুকু দিয়ে ভালোবাসবো, যাতে বছর বছর বেবি নিয়ে আমরা ক্রিকেট টিম বানাতে পারি। মেঘের বুক থেকে মাথা তুলে ফারহা বলে, কি সিক্রেট টিম? তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে কি বাচ্চা পয়দা করার মেশিন পেয়েছো মেঘ? যেমন তোমার কথা মতো বছর বছর বাচ্চা পয়দা করে তোমাকে ক্রিকেট টিম উপহার দিব, তার চেয়ে বড় ভালো হয় বাচ্চাগুলো তোমার পেটে রাখো, তাহলে আমার সিক্রেট টিম বানাতে অসুবিধা নেই। ফারহার কথা শুনে মেঘ ভেবাচাকা খেয়ে বলল, আমি কি করে বাচ্চা পেটে রাখবো জান? কেন? যেভাবে তুমি আমাকে রাখতে বলেছো সেভাবে রাখবে। মেঘ ফারহার দুষ্টুমি ধরতে পেরে
টুক করে ফারহার নাকে কামড় দিয়ে বলে, দুষ্টুমি হচ্ছে? ধ্যাত, সকালবেলা আমার নাকটাই তোমার চোখে পড়লো কামড় দেওয়ার জন্য। নাকের ডগা হাত দিয়ে ডলতে ডলতে বলল ফারহা। ফারহার কথা শুনে মেঘ ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, ইস জান, আমার ভুল হয়ে গেছে। কামড়টা নাকে নয়, বরং তোমার ওই রসালো ঠোঁট জোড়ায় দেওয়া উচিত ছিল। বাট নেভার মাইন্ড, আমার ভুল, আমি শুধরে নিচ্ছি। কথাটা বলে মেঘ ফারহার ওষ্ঠদয়ের ভাঁজে নিজের ওষ্ঠদয় মিলিয়ে দিল। মুহূর্তে দুজনে মত্ত হয়ে পড়ল। মেঘ ফারহার ঠোঁট জোড়া ছেড়ে চোখ মুখ গলায় আসতে ফারহা মেঘকে থামিয়ে দিয়ে বলল, আর নয় মেঘ, ভুলে যেও না আমরা অবিবাহিত, আমাদের আর আগানো উচিত হবে না। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফারহা বেড থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার নিয়ে ফারহা চেঞ্জ করবে, তখন মনে পড়ে সে কোনো কাপড় নিয়ে আসেনি। আর সে যে তোয়ালে পরে রুমে যাবে, সেখানে তো মেঘ আছে। ফারহা দরজা খানিকটা ফাঁক করে দেখে মেঘ আছে কিনা, কিন্তু মেঘকে রুমের কোথাও দেখতে না পেয়ে বুঝলো মেঘ চলে গেছে। ফারহা তোয়ালে পেঁচিয়ে রুমে এসে কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। 9:30টায় সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে সম্মেলনের উদ্দেশ্যে। ইতিমধ্যে বোম ডিটেক্ট করার মেশিন দিয়ে বোম খোঁজা চালিয়ে যাচ্ছে সবাই। এর মাঝে নিহাল, ধ্রুব, ফারহা একটা ট্রেন করা কুকুর নিয়ে হাজির হয়। মেঘ আজ শাপলা চত্বর হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়। শাপলা চত্বরে মানুষ জমা হয়ে থাকে, তখন গাড়ির জ্যাম বেঁধে যায়। মেঘ ঘড়ির সময় দেখে জানালার বাইরে চোখ পড়তে মেঘের নজর আটকে যায়। কালো মাস্কের আড়ালে একটি মেয়ে খুব সতর্কতার সাথে কিছু একটা খুঁজছে। মেয়েটার চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছে মেঘের কাছে। জ্যাম ছেড়ে গাড়ি একটু এগোতেই মেঘ চমকে উঠে বলল, বোকা ফুল? না, আমার বোকা ফুল এখানে কেন থাকবে? নিশ্চয়ই অফিসে থাকবে। এখানে কেন থাকবে? এদের দেখে বোঝা যাচ্ছে এরা আইনের লোক। আমার ফুল তো কোনো আইনের লোক না। দেখ, আমারই কোথাও একটা ভুল হচ্ছে। মেঘ নিজেকে এই বুঝ দিয়ে গাড়ি নিয়ে শাপলা চত্বর থেকে চলে যায়। এদিকে ফারহা তার টিম নিয়ে খোঁজাখুঁজি করে ডাস্টবিনে ময়লার নিচে একটা খুব শক্তিশালী বোম পেল। স্পেশাল টিম দিয়ে দ্রুত বোমটা নিষ্ক্রিয় করে ফেলে। আবারও খোঁজ চালাতে লাগলো। মিনিট 10 পরে আবারও শক্তিশালী বোমা পেল। দ্রুত সেটাও নিষ্ক্রিয় করলো। ম্যাম, আমরা আর কোনো বোম পাইনি। ওকে, তাহলে এবার বাকি টিমদের অন্য এরিয়াতে পাঠিয়ে দিন। প্রত্যেকটা স্পট চেক করবেন ভালো করে। মনে রাখবেন, এই সাধারণ জনগণের সুরক্ষা প্রদান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য পালনে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় অফিসার। ইয়েস ম্যাম, আপনার উপদেশ আমি সংরক্ষণে রাখব। তাহলে আমরা টিম নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা চলে যান, আমাকে একটু অন্য কাজে যেতে হবে। আর হ্যাঁ, যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দেবেন। ওকে ম্যাম। অফিসার ফারহাকে স্যালুট করে টিম নিয়ে চলে গেল। নিহালকেও তাদের সাথে পাঠিয়ে দেয়। ফারহা আর ধ্রুবকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। 20 মিনিট পর ফারহা ধ্রুবকে নিয়ে দ্রুত অফিসে ঢুকে ধ্রুবকে তার কেবিনে পাঠিয়ে দিয়ে নিজে তার কেবিনে ঢুকে সিক্রেট রুমে ঢুকে অফিসের পোশাক পরে নিয়ে তার চেয়ারে বসতেই মেঘ কেবিনে ঢুকে পড়ে। মেঘকে দেখে ফারহা অবাক হয়, কারণ এখন মেঘের তো তার অফিসে থাকার কথা, কিন্তু সে এখানে কেন? তুমি এখন এখানে? মেঘ ফারহাকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, না মানে অফিসে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। মেঘ আসলে মিথ্যা কথা বলল। মেঘ নিজের অফিসে ছিল, কিন্তু নিজের মনের সন্দেহ দূর করার জন্য নিজের অফিস থেকে সোজা ফারহার কাছে ছুটে এলো। ফারহা মেঘের কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল, মেঘ এভাবে হুটহাট নিজের কাজ ফেলে আমাকে দেখতে আসলে তোমার বিজনেস চলবে? ফারহা তার চেয়ার ছেড়ে উঠে মেঘের সামনে গিয়ে কথাটা বলা শেষ হতেই মেঘ ফারহার হ্যাসপা টান দিয়ে ঘুরিয়ে ফারহাকে কোলের উপর বসিয়ে গালে চুম্বন দিয়ে বলে, তুমি আমার পাশে থাকলে সুইটহার্ট, আমার সব কিছুই চলবে। মেঘরাজের বাচ্চা, কথায় কথায় শুধু গালে চুম্মি ছাড়া কথা বলা যায় না। কাছে পেলেই শুধু চুমু দাও কেন? হ্যাঁ? ফারহাকে রাগত দেখে মেঘ ঠোঁট চেপে হেসে বলল, তুমি তো আমার চুমু বউ সুইটহার্ট, তোমাকে দেখলেই আমার ভেতর থেকে শুধু চুমু চুমু করে। মনে হয় তোমার ওই লাল লাল গাল দুটো দেখলে শুধু চুমু পাই। কি করি বলো তো চুমু বউ? ফারহার আগে হিস হিস করে বলল,
আমাকে দেখলে তোমার শুধু চুমু পায়, তাই না? দাঁড়াও, তোমার চুমুর শখ মিটিয়ে দিচ্ছি, ওয়েট। মেঘকে কিছু বলতে না দিয়ে ফারহা মেঘের গালে কামড় দিয়ে বসলো। আচমকে এমন আক্রমণে মেঘ হতভম্ব হতবিহ্বল চাহনি দিয়ে ফারহার দিকে তাকাতে ফারহা দাঁত কেলিয়ে হেসে বলে, সেম সেম বাট ডিফারেন্ট। মেঘরাজ, কেমন লাগলো তোমার চুমু বউয়ের দেয়া? কেমন লাগলো তোমার চুমু বউয়ের দেয়া চুমু? মেঘ ফারহার কেবিনে থাকা মিররে নিজের ফেস দেখে কাঁদো কাঁদো মুখ নিয়ে ফারহাকে বলে, এটা কি করলি সুইটহার্ট? গালে তা কামড়ের দাগ বসে গেছে। আমার কিছুক্ষণ পর মিটিং আছে, আমি মিটিংয়ে কি করে অ্যাটেন্ড করব? আহারে জান, এটা তোমার আগে বোঝা উচিত ছিল। যাই হোক, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে, ওয়েট। ফারহা তার ড্রয়ার থেকে একটা নিউ মাস্ক বের করে মেঘের হাতে দিতে মেঘ মাস্কটা হাতে নিয়ে কিছু একটা ভাবতে লাগলো। পরক্ষণে মনে পড়লো অফিসে আসার সময়কার ঘটনা। মাস্ক থেকে চোখ সরিয়ে তাকালো ফারহার চোখের দিকে। চমকে উঠল মেঘ, অবিকল সেই চোখ। কি হলো মেঘ, মাস্কটা পরে নাও, তোমার নাকি কিছুক্ষণ পর মিটিং আছে। মেঘ হুম বলে মাস্কটা পরে নিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, দুপুরে একসাথে লাঞ্চ করব। ওকে, আমি তোমাকে ফোন করব মেঘ। মেঘ ফারহাকে জড়িয়ে ধরে ললাটে ওষ্ঠধয় শুয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। মেঘ চলে যেতে ফারহা তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুভাষ মির্জা দাঁতে দাঁত কাটছে আর বিড়বিড় করে কে গালি দিচ্ছে। গতকাল রাতে ঘুমিয়ে পড়ার পর সকালে ঘুম ভেঙে যায়। তারপর থেকে এই অসহ্য লোকের ফরমায়েশ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর পর তো একবার এই চাই তো ওই চাই। সুভাষের মেজাজ গরম হয়ে আছে, কিছু বলতেও পারছে না। এদিকে রেহানকে ওই অফিসারগুলো তুলে নিয়ে গেছে। দুঘা দিলে তো রেহান তার নাম বলে দেবে, তাহলে তো সব শেষ হয়ে যাবে। সিক্রেট অফিসারগুলো তার পিছনে লাগবে। শিট, এমন ভুল কি করে করলাম আমি? রেহানকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি। এখন বিপদ তো আরও ভালো। কি করব আমি? মেঘকে শেষ করতে এসে নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়েছে, আর এইদিকে এই গ্যাংস্টার আমার মাথা খেয়ে নিচ্ছে। রেহানের বদলে এই কে ধরা পড়লে আমি বেশি খুশি হতাম। শালা জ্বালিয়ে খেলো। কফির মগটা হাতে নিয়ে কের মুন্ডুপাত করার সময় কে সুভাষের নাম ধরে ডাকতে সুভাষ আঁতকে ওঠে। ভয় পেয়ে যায় এটা ভেবে তার কথাগুলো আবার কে শুনলো না তো। শুকনো ঢোক গেলে সুভাষ কের সামনে যেতে কে বলে, আমাদের এভাবে বসে থাকলে চলবে না। আজ যে জায়গাগুলোতে ব্লাস্ট হওয়ার কথা সেখানে কি ব্লাস্ট হয়েছে? সুভাষের মনে পড়ল সে এমন কোনো ব্লাটের নিউজ দেখেনি। তৎক্ষণাৎ বলল না, শুধু বলল, আমি খোঁজ নিচ্ছি। সুভাষ কাউকে কল করে বিষয়টা জানাতে ফোনের অপর পাশ থেকে বলে, বস, আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে। ব্লাস্ট হওয়ার আগেই অফিসার বোমগুলো খুঁজে নিয়ে নিষ্ক্রিয় করে ফেলে। তাদের এত লোক ছিল যে আমরা কেউ আক্রমণ করব সেই সাহস ছিল না। সুভাষ রেগে গেল। লোকটাকে কয়েকটা গালি দিয়ে কল ডিসকানেক্ট করে কে রুমের দিকে হাঁটতে লাগলো তাকে খবরটা দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে রেহানের জ্ঞান ফিরে আসে। রেহান নিজেকে একটা বন্ধ রুমে আবিষ্কার করে বেশ অবাক হয়। পরক্ষণে মনে পড়ল গতকালের সেই ভয়ঙ্কর রাতের কথা। কে কিভাবে তাকে গুলি করে ফেলে রেখে গেল। রেহান উঠে বসতে খেয়াল করলো তার এক হাতে হ্যান্ডকাপে দিয়ে বেডের সাথে আটকে দেওয়া। রেহান শুকনো ঢোক গিলল, বুঝলো এবার সে আরো ভয়ঙ্কর বিপদের মাঝে আছে। রেহানের ভাবনার মাঝে ছোট্ট রুমটায় একজন মাস্ক পরা সাদা পোশাকে আবৃত একজন পুরুষ। লোকটি রেহানের চেক আপ করে বলল, কয়েক মাস আপনি আর হাঁটাচলা করতে পারবেন না মিস্টার রেহান মির্জা। আপনাকে বেড রেস্টে থাকতে হবে। অবশ্য পায়ে হাঁটার মতো অবস্থা আপনাকে রাখাই হবে না যদি না আপনি সঠিক জবাব দেন। আমি যা জানি সব সত্যি বলবো স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়া হবে যদি আপনি সব বলেন। যাই হোক, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ম্যাম, আসলে ততক্ষণ না হয় রেস্ট করুন। ডক্টর রেহানকে মেডিসিন আর খাবার দিয়ে রুম ত্যাগ করে। এদিকে রেহান অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে ভাবে, কেন আজ তার এই পরিস্থিতি? শুধুমাত্র তার বাবা মায়ের জন্য। যে সময়টা তাকে শাসন করার কথা ছিল সে সময়টা তাকে শাসন না করে আরো অধঃপতনে ঠেলে দিয়েছে। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শহরে শান্তিমতো সমাবেশ শেষ হয়, কোনোরূপ অশান্তি বিশৃঙ্খলা হয়নি। বিষয়টা কের কানে পৌঁছাতে কে হিংস্র বাঘের মতো সুভাষের উপর ঝাঁপিয়ে পড়ে বলল,
এই প্রথমবার আমার প্ল্যান সাকসেসফুল হলো না সুভাষ মির্জা। বল কে আমার ইনফরমেশন ওই অফিসারগুলোকে দিচ্ছে। সুভাষের যেন ধৈর্যের পরিসীমা অতিক্রম হয়ে গেল। এমকের ক্ষত পায়ে আঘাত করতে এমকে ফ্লোরে পড়ে যেতে সুভাষ তার কোমর থেকে রিভলভার বের করে এমকের দিকে নিশানা করে বলে,